এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার প্রস্তুতির জন্য আজ আমরা দারুণ কিছু শিখতে যাচ্ছি। আজকে আমরা 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, গতানুগতিকভাবে শব্দগুলো শুধু একটানা মুখস্থ না করে আমরা একটু অন্যভাবে এগোব। আমরা এগুলোকে যৌক্তিকভাবে সাজিয়ে শিখব, যাতে এগুলো আমাদের স্মৃতিতে একেবারে স্থায়ীভাবে গেঁথে যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা শব্দগুলোকে একটা নির্দিষ্ট স্কেলে বা পরিধিতে ভাগ করে নেব। চিন্তা করুন, একদম ছোট কোনো স্থানীয় জায়গা থেকে শুরু করে পুরো বিশ্বব্যাপী আকারের এই ক্রমানুসারে আমরা আমাদের প্রথম 3টি শব্দকে সাজিয়েছি। এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে যদি আমরা মনের ভেতরে একটা কাল্পনিক ম্যাপ বা মেন্টাল ম্যাপ তৈরি করে নিই। খেয়াল করুন, নেটিভ বলতে আমরা বুঝি একদম নির্দিষ্ট একটা ছোট এলাকা। এরপর ন্যাশনাল দিয়ে বোঝানো হয় পুরো একটা দেশ। আর সব শেষে মাল্টিন্যাশনাল মানে হলো গণ্ডি পেরিয়ে সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনেকগুলো দেশ। জিনিসটা আসলে একটার সাথে আরেকটা কিভাবে যুক্ত তা বোঝার দারুণ একটা উপায়। নেটিভ বা দেশি শব্দটি কোনো নির্দিষ্ট জায়গার স্থানীয় উদ্ভিদ, প্রাণী বা মূল নিবাসীকে বোঝাতে পারে। যেমন দ্য হাওর রিজন হ্যাজ নেটিভ ফিশ, অর্থাৎ হাওর অঞ্চলে দেশি মাছ রয়েছে। এই শব্দটার সাথে একদম মিলে যায় এমন সমার্থক বা সিনোনিমগুলো হলো ইন্ডিজিনাস, লোকাল, অরিজিনাল, ন্যাচারাল, ডোমেস্টিক, ইনবর্ন, ইনহেরেন্ট এবং হোমগ্রোন, যা মূলত নিজস্বতাকে নির্দেশ করে। অন্যদিকে ঠিক এর উল্টো বা অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ফরেন, এলিয়েন, ইম্পোর্টেড, নন নেটিভ, ইমিগ্রেন্ট, এক্সোটিক এবং নন ইন্ডিজিনাস, যা সম্পূর্ণ বাইরের বা অচেনা কিছুকে বোঝায়। এবার একটু বড় পরিসরে যাওয়া যাক। ন্যাশনাল বা জাতীয় শব্দটি দিয়ে একটি সম্পূর্ণ দেশকে বোঝানো হয়। যেমন একটি বাক্য খেয়াল করুন, প্রফেশন চয়েস ইজ অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এর দারুণ কিছু সিনোনিম হল কান্ট্রি ওয়াইড, স্টেট, পাবলিক, গভর্নমেন্টাল, সিভিক, কালেকটিভ, ডোমেস্টিক এবং পেট্রিয়টিক। আর যেহেতু এটি পুরো দেশকে নিয়ে, তাই এর অ্যান্টোনিম হিসেবে আমরা সেই ছোট বা একদম ব্যক্তিগত পর্যায়ে শব্দগুলো পাব। যেমন লোকাল, ইন্ডিভিজুয়াল, প্রাইভেট, ইন্টারন্যাশনাল, গ্লোবাল, পার্সোনাল এবং রিজনাল। স্কেলের একেবারে শেষে আছে মাল্টিন্যাশনাল বা বহুজাতিক। এই শব্দটি দিয়ে ভৌগোলিক সীমানা পার হয়ে একাধিক দেশের সম্পৃক্ততা বোঝানো হয়। খুব পরিচিত একটা উদাহরণ দেওয়া যাক। ফেসবুক ইজ আ মাল্টিন্যাশনাল কোম্পানি। সারা বিশ্বজুড়ে এর ব্যাপ্তি। এর সিনোনিমগুলো বেশ বড় পরিসরের: ইন্টারন্যাশনাল, গ্লোবাল, ওয়ার্ল্ড ওয়াইড, ট্রান্সন্যাশনাল, ক্রস বর্ডার এবং মাল্টি কান্ট্রি। আর ঠিক এর বিপরীত বা অ্যান্টোনিমগুলো হলো সেই ছোট পরিসরের শব্দগুলো: লোকাল, ন্যাশনাল, ডোমেস্টিক, রিজনাল, সিঙ্গল কান্ট্রি এবং স্মল স্কেল। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় গ্রুপে আসা যাক, পরিমাণ এবং নৈকট্য। এখানে আমরা এমন 4টি শব্দ দেখব যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি আমাদের কাছে ঠিক কতটা জিনিস আছে বা আমরা আমাদের লক্ষ্যের ঠিক কতটা কাছাকাছি আছি। এই গ্রুপের প্রথম শব্দটি হল মর বা আরও। এটি মূলত একটি তুলনামূলক শব্দ, যা দিয়ে অতিরিক্ত কোনো পরিমাণকে বোঝানো হয়। যেমন courtesy gives more in return, অর্থাৎ সৌজন্য বিনিময়ে আরও বেশি কিছু ফিরিয়ে দেয়। এর সিনোনিম হিসেবে আমরা additionally, further, extra, greater, beyond, additionally, in excess এবং added ব্যবহার করতে পারি। যেহেতু এটি সবসময় বৃদ্ধি বোঝায়, তাই এর অ্যান্টোনিমগুলো সব কমার সাথে যুক্ত। যেমন লেস, ফিউয়ার, লেসার, রিডিউসড, ডিমিনিশড, স্মলার, মাইনাস এবং বিলো। এর পরের শব্দটি বেশ পরিচিত, মাচ বা প্রচুর। এটি দিয়ে সাধারণত গণনা করা যায় না এমন বিশাল পরিমাণকে তুলে ধরা হয়। যেমন উইমেন কন্ট্রিবিউট মাচ টু ইকোনমিক ডেভেলপমেন্ট। এর সিনোনিমগুলো এই বিশালত্বকেই জোর দেয়। যেমন গ্রেটলি, কনসিডারেবলি, আ লট, এক্সটেন্সিভলি, সাবস্ট্যান্সিয়ালি, ইনর্মাসলি এবং ভেরি। আর এগুলো সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে: লিটল, স্লাইটলি, বেয়ারলি, মিনিমালি, স্ক্যারসলি, মডেস্টলি এবং হার্ডলি এর মতো শব্দগুলোর সাথে, যা দিয়ে অতি সামান্য পরিমাণ বোঝায়। একটু আগেই আমরা দেখলাম মাছ ব্যবহার হয় যা গোনা যায় না তার ক্ষেত্রে। কিন্তু নিউমারাস বা বহু সংখ্যক শব্দটি আমরা তখন ব্যবহার করি যখন অনেক কিছু একে একে গণনা করা সম্ভব হয়। যেমন বলা যায়, বাংলাদেশ হ্যাজ নিউমারাস রিভার্স অ্যান্ড ওয়েটল্যান্ডস। এর সিনোনিমগুলো হল মেনি, মাল্টিপল, সেভারাল, ভ্যারিয়াস, অ্যাবান্ডেন্ট, প্লেন্টিফুল, কাউন্টলেস এবং ম্যানিফোল্ড, যা সংখ্যায় অনেক বোঝায়। আর এর অ্যান্টোনিমগুলো হল
few, scarce, rare, limited, scant, minimal, singular এবং uncommon, যা সংখ্যায় খুব কম বোঝায়। পরিমাণের বদলে নিয়ারলি বা প্রায় শব্দটি ব্যবহার করা হয় কোনো লক্ষ্যের কতটা কাছাকাছি পৌঁছানো গেছে তা বোঝাতে, অর্থাৎ প্রায় কাছাকাছি কিন্তু একেবারে শতভাগ নয়। যেমন শি হ্যাড নিয়ারলি রিচড হার গোল। এর সিনোনিমগুলো হল অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাবাউট, জাস্ট অ্যাবাউট, ক্লোজ টু, রাফলি এবং অল বট। আর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি এক্স্যাক্টলি, প্রিসাইসলি, ফার ফ্রম, নট অ্যাট অল, কমপ্লিটলি, পারফেক্টলি এবং এন্টায়ারলি, যা একদম নিখুঁত বা পুরোপুরি ভিন্ন কিছু বোঝায়। চলুন এবার আমাদের তৃতীয় গ্রুপে প্রবেশ করা যাক। এই গ্রুপে আমরা মূলত মানুষের চরিত্র, নীতি আর আবেগ নিয়ে কথা বলবো। শুরুতেই আছে মরাল বা নৈতিক। একজন নৈতিক মানুষ খুব ভালো করেই জানেন কোনটি ঠিক আর কোনটি ভুল। যেমন বলা যায়, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ মরাল ইন ক্যারেক্টার। এখানকার চমৎকার কিছু ইতিবাচক সিনোনিম হল এথিক্যাল, ভার্চুয়াস, রাইচাস, প্রিন্সিপলড, আপরাইট, অনেস্ট, ডিসেন্ট এবং নোবেল। আর ঠিক এর উল্টো দিকে দুর্নীতিগ্রস্ত বা নেতিবাচক অ্যান্টোনিমগুলো হল ইমমরাল, আনএথিক্যাল, উইকেড, করাপ্ট, ডিসঅনেস্ট, সিনফুল এবং আনপ্রিন্সিপলড। নৈতিক হওয়ার ওপর ভিত্তি করেই কিন্তু নোবেল বা মহান শব্দটি আসে, যা চরিত্রে মহত্ব এবং সাহসিকতার একটা নতুন মাত্রা যোগ করে। যেমন হি মেড দ্য নোবেল চয়েস টু ফাইট ফর ফ্রিডম। এই মহান কাজের সিনোনিমগুলো হল অনারেবল, ভার্চুয়াস, অ্যাডমাইরেবল, গ্রেট, ডিগনিফাইড, ম্যাগনানিমাস, ওয়ার্দি এবং এলিভেটেড। এর বিপরীত শব্দ হিসেবে ইগনোবল, বেস, ডিসঅনারেবল, কাওয়ার্ডলি, উইকেড, মিন, লো এবং ভায়েলের মতো তীব্র নেতিবাচক শব্দগুলো সহজেই আমাদের চোখে পড়ে। এর পরের শব্দটি হল ওবিডিয়েন্ট বা আজ্ঞাবহ। এর মানে হল খুব ভালোভাবে নিয়মকানুন মেনে চলা। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ ওবিডিয়েন্ট টু টিচার্স। এই বাধ্যগত আচরণের সিনোনিমগুলো হল কমপ্লায়েন্ট, ডিউটিফুল, সাবমিসিভ, রেসপেক্টফুল, ডিসিপ্লিনড, ওয়েল বিহেভড এবং ডোসাইল। আর এটি বিদ্রোহী বা জেদি হওয়ার ঠিক বিপরীত, তাই এর অ্যান্টোনিমগুলো হল ডিসোবিডিয়েন্ট, ডিফায়েন্ট, রিবেলিয়াস, ইনসাবঅর্ডিনেট, আনরুলি, উইলফুল এবং স্টাবার্ন। এখানে একটু গভীরভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। মুভিং শব্দটি দিয়ে যদিও ভৌত নড়াচড়া বোঝায়, কিন্তু পরীক্ষায় এটি মূলত হৃদয়স্পর্শী বা আবেগের দিক থেকে হৃদয়কে স্পর্শ করা অর্থে ব্যবহার করা হয়। যেমন মেরি কিউরিজ লাইফ স্টোরি ইজ ডিপলি মুভিং। এই আবেগকে নাড়া দেওয়া সিনোনিমগুলো হল টাচিং, স্টারিং, ইমোশনাল, এফেক্টিং, পয়েগনেন্ট, ইন্সপায়ারিং এবং হার্টফেল্ট। অন্যদিকে আবেগহীনতা বোঝায় এমন অ্যান্টোনিমগুলো হল আনমুভিং, কোল্ড, ইনডিফারেন্ট, আনইমোশনাল, বোরিং, ডাল, আনমুভড এবং আনইন্সপায়ারিং। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ গ্রুপটি সময়, নির্দিষ্ট অনুভূতি এবং বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সাজানো। নাইট বা রাত শব্দটি খুব সাধারণ। এটি মূলত অন্ধকারের সময়টাকে বোঝায়। এক্সারসাইজ লেট অ্যাট নাইট ইজ লেস প্লেজেন্ট। এর সিনোনিমগুলো হল ডার্কনেস, নাইট টাইম, ইভিনিং, ডাস্ক, মিডনাইট, আফটার ডার্ক এবং দ্য স্মল আওয়ার্স। আর দিনের আলোর সাথে এটির সম্পূর্ণ বিপরীত হওয়ায় এর অ্যান্টোনিমগুলোতে একটা উজ্জ্বল ব্যাপার থাকে। যেমন ডে, ডে টাইম, ডন, মর্নিং, ডে লাইট, সানরাইজ, নুন এবং আফটারনুন। একটি নাইটমেয়ার বা দুঃস্বপ্ন সাধারণত রাতেই ঘটে, তবে এটি কিন্তু বাস্তব জীবনের ভয়াবহ কোনো মানসিক আঘাত বা ভীতিকর অভিজ্ঞতার রূপক হিসেবেও দারুণভাবে কাজ করে। যেমন সাইবার বুলিং ক্যান বিকাম আ নাইটমেয়ার ফর ভিকটিমস। চরম মাত্রায় ভীতি বোঝাতে এর সিনোনিমগুলো হল ব্যাড ড্রিম, হরর, অডিল, ট্রমা, ডিস্ট্রেস, টেরর, টর্মেন্ট এবং অ্যাঙ্গুইশ। আর অ্যান্টোনিম হিসেবে শান্তির অনুভূতি দেয় এমন শব্দগুলো হল ড্রিম, ফ্যান্টাসি, প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, ডিলাইট, জয়, ব্লেসিং এবং কমফর্ট। নজিয়া শব্দটার আসলে মজার দুটি দিক রয়েছে। প্রথমটি হল শারীরিকভাবে পেটের অস্বস্তি বা বমি ভাব, আর দ্বিতীয়টি হল মানসিকভাবে গভীর বিরক্তি বা অরুচি। যেমন বলা যায়, স্মোকিং ক্যান কজ নজিয়া অ্যান্ড ডিসকমফর্ট। এই অস্বস্তিকে তুলে ধরতে সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারেন কুইজিনেস, সিকনেস, রিভালশন, ডিসগাস্ট, ডিসকমফর্ট, আনইজ এবং আপসেট স্টমাক।
অন্যদিকে শারীরিক ও মানসিক প্রশান্তি বোঝাতে এর অ্যান্টোনিমগুলো হল ওয়েলবিং, কমফর্ট, ইজ, হেলথ, প্লেজার, ওয়েলনেস এবং কন্টেন্টমেন্ট। পরিশেষে এই যে এত সব ঘটনা, এদের কোনোটির অস্তিত্ব থাকতে হলে সেগুলোকে তো অবশ্যই অকার বা সংঘটিত হতে হবে, তাই না? এর মানে হলো থেমে না গিয়ে কোনো কিছু ঘটা। Earthquakes occur frequently in বাংলাদেশ। কোনো কিছুর উৎপত্তি হওয়া বা ঘটার সিনোনিমগুলো হলো হ্যাপেন, টেক প্লেস, অ্যারাইজ, কাম অ্যাবাউট, ডেভেলপ, ট্রান্সপায়ার, ইমার্জ এবং অ্যাপিয়ার। আর কোনো কিছু শেষ হয়ে যাওয়া বা না ঘটার অ্যান্টোনিমগুলো হলো ফেইল টু হ্যাপেন, সিজ, এন্ড, ডিসঅ্যাপিয়ার, স্টপ, কনক্লুড এবং বি প্রিভেন্টেড। এই ১৫টি শব্দ এবং এদের সমার্থক ও বিপরীত শব্দগুলোর একদম গভীরে তো আমরা পৌঁছালাম। এবার ভাবুন তো, এগুলো ভালোভাবে আয়ত্ত করার পর এগুলো আপনার পরীক্ষার খাতায় কিংবা প্রবন্ধের মানকে কতটা সমৃদ্ধ করতে পারে। শুধু এই শব্দগুলোই নয়, একটু ভেবে দেখুন, ইংরেজি ভাষার এই বিশাল জগতে আর কি নতুন শব্দার্থ লুকিয়ে আছে যা আমাদের ভাষাগত দক্ষতাকে একেবারে অন্য লেভেলে নিয়ে যেতে পারে।